আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা বেসিক্যালি প্রিলিমিনারির বাংলাদেশ অ্যাফেয়ার্স এর 3rd ক্লাস করব। আজকের ক্লাসে ৩ টা টপিক মোটামুটিভাবে আলোচনা করব। একটা হলো বাংলাদেশের কৃষি সম্পদ, বাংলাদেশের জনসংখ্যা এবং বাংলাদেশের অর্থনীতি। আমরা সকলেই জানি বাংলাদেশের কৃষি সম্পদ এবং অর্থনীতি এবং জনসংখ্যা থেকে ৩ টা থেকে বিশেষ প্রিলিমিনারিতে প্রশ্ন এসে থাকে। তো ১ম এই চলুন জেনে নেওয়া যাক যে বাংলাদেশ কৃষি সম্পদ নিয়ে বিস্তারিত আলোচনা। মূল ক্লাসে যাবার আগে একটি কথা বলে নিই। যারা মূলত রেফারেন্স বই অলরেডি আমি দাগায় দিছি আ বিসিএস এর জন্য বিশেষ করে আ আমাদের যে বেসিক ভিউ বইটা আছে এই বইটা পুরোপুরি দাগায় দেওয়া হয়েছে। সো ওই দাগানোর পাশাপাশি যারা ওই দাগানো অংশটুকু পড়তেও সময় পাবে না তারা জাস্ট আমার পিডিএফটা যদি একটু A to Z দেখে ফেলেন ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু করা সম্ভব। এইগুলো আসলে পড়িয়ে দেওয়ার আসলে কিছু নাই। বাট এরপরও কি পড়তে হবে, কোন জায়গাগুলো আপনি স্কিপ করতে পারেন এবং কোন জায়গাগুলোতে বেশি জোর দেওয়া প্রয়োজন এগুলো জাস্ট দেখানোর জন্যই বেসিক্যালি আজকের এই ক্লাস। তো বাংলাদেশের কৃষি সম্পদের কৃষি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এগুলো আমাদের জেনে নিতে হবে। যেমন কৃষি কল সেন্টার, কৃষি দিবস বিশেষ করে এইখান থেকে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এরপর শস্য ভান্ডার, বৃহত্তম কৃষি খামার শস্য ভান্ডার জেলা, কৃষি জাদুঘর, ১ম কৃষি ব্যাংক এবং জমির খাজনা রহিত এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে। কৃষি সংক্রান্ত বেশ কিছু তথ্য এখানে যেমন রয়েছে দেশের ১ম কৃষি শুমারি কত সালে হয়েছিল? এটা বেশ ইম্পোর্টেন্ট একটা ইনফরমেশন। ১৯৬০ সালে দেশের ১ম কৃষি শুমারি হয়েছিল। এরপর স্বাধীন বাংলাদেশের ১ম কৃষি শুমারি কত সালে? ১৯৭৭ সালে। এই প্রশ্নগুলো বেশ ইম্পোর্টেন্ট। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে ২০১৯ সালে যে ৬ষ্ঠ কৃষি শুমারি হয়েছিল, এই ব্যাপারটা আমাদের একটু দেখতে হবে। সর্বোচ্চ ভূমিহীন খানা, মোট থানা এবং সর্বোচ্চ মৎস্যজীবী থানা এগুলো আমরা একটু দেখব। এরপর কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ এইখান থেকে আমরা দেখে নিব ভূমি যে বিভাজন, যে ২০ টি ফিজিওগ্রাফিক ইউনিটে ভাগ করা হয়েছিল, ১৯ টি মাটি একক, সোয়েল টাইপ ইউনিট এবং বন্যায় প্লাবিত হওয়ার ভিত্তিতে যে ৮ টি ভাগ হয়েছিল। এই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ারলি দেখে নিব ইনশাআল্লাহ। এরপর হচ্ছে জরিপ। আচ্ছা এখানে আ ফসল মরশুম ভিত্তিক বিভাজন এখানে আ ভা আ যেমন হচ্ছে ফসল ও সময়কাল। যেমন হচ্ছে চৈত্র, আষাঢ় মাসে কোন ফসল ফলে? পুঁইশাক, মিষ্টি কুমড়া, করলা, পটল, কাঁকরোল, বরবটি এইগুলো জাস্ট আমরা একটু আ দেখে নিব। আর এরপর হচ্ছে আবাদ জমির পরিসংখ্যান ও চাষীর শ্রেণীবিভাগ। এই অংশটা আমরা একটু দেখে নিব। মোট আবাদি জমি কতটুকু, মোট আবাদি জমি কতটুকু এইগুলো এই যে এই সাংখ্যিক যে মানগুলো এইগুলো আসলে আ আপনারা জাস্ট একটু দেখে যাবেন। এইগুলো একদম মুখস্থ বা কন্ঠস্থ না করলেও চলবে। আ তবে আ বনাঞ্চল এবং মোট জমির বনাঞ্চল মোট বাংলাদেশে যে বনাঞ্চল কতটুকু এইটা কিন্তু একটু আমাদের দেখতে হবে। ৬৩,৬৩,৬৩,০০০ একর প্রায়। এটা একটু ইম্পোর্টেন্ট ইনফরমেশন। ওকে, এরপর হচ্ছে বিভিন্ন ফসলের আবাদকৃত জমির পরিমাণ হার এটা একটু আমরা দেখে নিব। এরপর হচ্ছে চাষীর শ্রেণীবিভাগ। ভূমিহীন চাষী, প্রান্তিক চাষী, ক্ষুদ্র চাষী, মাঝারি চাষী এবং বড় চাষী। এগুলো দেখব ধান উৎপাদন উম এবং হচ্ছে বিভিন্ন জাত। যেমন হচ্ছে আমন, বোরো, আউশ থেকে শুরু করে এই ধানগুলো রোপণের সময় এবং হচ্ছে উত্তোলনের সময় কখন, এই বিষয়গুলো একটু দেখে নিব। এরপর বিভিন্ন ধরনের ধান যেমন আউশ ধান, এরপর হচ্ছে আমন ধান, বোরো ধান এই ধানগুলোর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো কি? এগুলো একবার করে জেনে নিব। এরপর বিশেষ উপযোগিতার ধান। এগুলো একটু দেখব যেমন হচ্ছে লবণাক্ত সহিষ্ণু ধান, বন্যা এলাকার উপযোগী ধান, জোয়ার ভাটা অঞ্চলের ধান, জিঙ্ক সমৃদ্ধ ধান। এই ধানগুলো কি? এবং এবং আমাদের সবথেকে আরেকটা বিষয় যেই বিষয়টা বেশি জানতে হবে সেটা হচ্ছে বাংলা মতি, সোনার বাংলা, বিআর আলম, ইরাটম, ময়না মুক্তা, তারপরে হাইব্রিড, আশা, সুফলা, মালা, বিপ্লব, প্রগতি, চায়না। এই যে ধানের যে বিভিন্ন জাত, এই জাতগুলো সম্পর্কে আমরা জাস্ট হচ্ছে দেখে নিব। ওকে। আরেকটা বিষয় উদ্ভাবক প্রতিষ্ঠান ও ধানের বিভিন্ন পরিসংখ্যান ভিত্তি করে বিভিন্ন প্রতিষ্ঠানের যে নাম, এই নামগুলো পূর্ণরূপ সহ জেনে নেব। যেমন বেরি, বাংলাদেশ ধান
বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, এরপর পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বিনা। এই বিষয়গুলো আমরা দেখে নিব। আচ্ছা, এরপর ধানের বিখ্যাত জাত এবং আবাদ অঞ্চল, যেমন কাটারি ভোগ কোথায় পাওয়া যায়? দিনাজপুরে। এরপর হচ্ছে বালাম বরিশাল ও পটুয়াখালী। কালি জিরা ধান চট্টগ্রামের মিরসরাইয়ে পাওয়া যায়। এই যে বিখ্যাত যে ধানের জাত এবং আবাদ অঞ্চলগুলো, এইগুলো আমাদের একটু দেখতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, জিআই পণ্য। জিআই পণ্য লিঙ্ক এখন এতটাই বেশি হয়ে গেছে যে মাঝে মধ্যে চেঞ্জ হয়, দ্যাটস ওয়াই এখানে আমি জিআই পণ্য লিঙ্ক দেখি নাই। আপনারা জাস্ট একটা জিনিস দেখে যাবেন, পরীক্ষা দেবার কয়েকদিন আগে, যে সর্বশেষ জিআই পণ্য কোনটি। তো এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি অলরেডি। এই লিঙ্ক যদি কাজ না করে, তাহলে আমরা হচ্ছে অনলাইন থেকে সর্বশেষ জিআই পণ্য লিখে গুগলে সার্চ করলেই চলে আসবে। আমরা জাস্ট ওইটা দেখে যাব। সো ওইখান থেকে প্রশ্ন আছে যে সর্বশেষ জিআই পণ্য কোনটি, এই টাইপের প্রশ্ন হইতে পারে, আপনারা এটা দেখে দেখে নেবেন। ওকে, এরপর খাদ্যশস্য ও অর্থকরী ফসল। বাংলাদেশের খাদ্যশস্য, ফুড ক্রপস এবং অর্থকরী ফসল, ক্যাচ বা কমার্শিয়াল ক্রপস কি কি, এইগুলো একটু দেখে নিতে হবে। এবং শীর্ষ জেলা ও উৎপাদন, অর্থাৎ কোন কোন কৃষি পণ্য কোন কোন জেলায় সব থেকে বেশি উৎপাদন হয়। যেমন ভুট্টা দিনাজপুরে বেশি উৎপাদন হয়, লিচু পাবনায়, পেঁয়াজ পাবনায়, তো আম চাঁপাইনবাবগঞ্জ, আলু রংপুর, আখ নাটোর। এইগুলো জাস্ট এক নজর করে আমরা একটু দেখে নিব। এরপর অর্থকরী ফসল পাট, উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর এবং উৎপাদনের শীর্ষ দেশ বাংলাদেশ হচ্ছে প্রথম, এবং রপ্তানিতে শীর্ষ হচ্ছে বাংলাদেশ। তো এই তথ্যগুলো কিন্তু আমাদের খুব ভালো করে হচ্ছে দেখে নিতে হবে। ওকে, এরপর জাতীয় পাট দিবস কবে? 6 মার্চ। এটা একটু দেখতে হবে। পাটের জীবন রহস্য উন্মোচন মাকসুদুল আলম 2010 সালে পাটের জীবন রহস্য উন্মোচন করেন, এটা একটু আমরা দেখে নিব। তারপর বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত 1951 সালে, মানিক মে এভিনিউ, ঢাকা। সো আমরা এই তথ্যটা একটু দেখে নিব। এরপর হচ্ছে দেশের প্রধান পাট বাণিজ্যিক কেন্দ্র, এই তথ্যগুলো একটু দেখে নিব। ঠিক একইভাবে চা শিল্প সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া আছে, এবং চায়ের ঐতিহাসিক যে তথ্যগুলো, এগুলো দেখবো। চা নিলাম কেন্দ্র দেখতে হবে, জুম চাষ দেখতে হবে, বিভিন্ন উচ্চ ফলনশীল ফসলের জাত। আচ্ছা, এইটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ফর দ্য বিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশন। আপনারা যারা বিসিএস পরীক্ষায় পার্টিসিপেট করবেন, এইখান থেকে প্রতি বছর প্রশ্ন আসবে। প্রশ্নগুলো কেমন হয়? যেমন প্রশ্ন আছে যে বর্ণালী কোন ফসলের উন্নত জাত? 4টা অপশন থাকে, কলা, ভুট্টা, আম, ধান। কি হবে? ভুট্টা। তো এখানে ফসলের নাম লেখা আছে এবং তাদের উন্নত জাত। এই উন্নত জাতগুলো কিন্তু আমাদের একদম কণ্ঠস্থ মুখস্থ করে ফেলতে হবে প্রতি বছর। এই জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন আছে। যেমন কলার উন্নত জাত অমৃত সাগর, মেহের সাগর, অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বীজ জবা, সিঙ্গাপুরি, চম্পা, কাবলি, জিলাই। ভুট্টার উন্নত জাত বর্ণালী, শুভ্রা, মহর, উত্তরণ, সোয়ান, বাড়ি হাইব্রিড, বিট ডাব্লিউ এম আর আই হাইব্রিড ভুট্টা। তারপর আমের উন্নত জাত ল্যাংড়া, গোপাল ভোগ, মহানন্দা, মোহনভোগ, হিমসাগর, হাড়িভাঙা, রূপালী, বাড়ি 4, বাড়ি 14, আয়ান ভোগ। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে। ধানের উন্নত জাত, গমের উন্নত জাত, আলুর উন্নত জাত যেমন হচ্ছে হীরা, ডায়মন্ড, কার্ডিনাল, অরিগো, সান্তানা, সানশাইন, ডোনাটা, কুইম্বি, প্রোডা, আর্ডো, রাশিদা, 747, এস্টেন, ক্যারোলাস, গ্রানারা। তো এগুলো হচ্ছে দেখতে হবে। তারপর হচ্ছে বেগুনের উন্নত জাত, মরিচের উন্নত জাত, পেঁয়াজ, ফুলকপি, সরিষা, তুলা, মিষ্টি কুমড়া, তরমুজ। এই যে এখানে যতগুলো অলমোস্ট ফসলের নাম আছে, ফলের নাম আছে, এবং হচ্ছে শস্যের নাম আছে, সবগুলোর উন্নত জাতগুলো আমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে মনে রাখতে হবে, কারণ এইখান থেকে রেগুলার প্রশ্ন আছে বিশেষ প্রিলিমিনারিতে। ওকে, এরপর কিছু কিছু ফসলের যেমন উপনাম, পর্যায়, প্রজনন কেন্দ্র গুলো আমরা দেখে যাব। আচ্ছা, যেমন আচ্ছা, এরপর শস্যের রোগ ও সংশ্লিষ্ট পদক, যেমন ধানের টুংরো বা ব্লাইট, এটা ধানের রোগের নাম। টমেটো, এটা ক্যাঙ্কার। তামাকের রোগের নাম হচ্ছে মোজাইক। গোল আলু রোগের নাম হচ্ছে বাদামি পচা। তারপর গমের রোগের নাম হচ্ছে টুকু। ভুট্টার হচ্ছে বোটা পচা। এই যে এই শস্যগুলোর নাম এবং তাদের রোগের নামগুলো আমাদের বিস্তারিত দেখে যাইতে হবে। এরপর হচ্ছে কৃষি সংশ্লিষ্ট পদক, যেমন হচ্ছে প্রধানমন্ত্রী পদক, বৃক্ষরোপণ, রাষ্ট্রপতি পদক, শিল্প, কিআইবি পদক, কৃষি। এগুলো আমাদের খুব সুন্দর করে দেখে যাইতে হবে। এরপর প্রধান কৃষি ভিত্তিক
প্রতিষ্ঠানসমূহ, যেমন হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি, এটার পূর্ণরূপ জানতে হবে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। প্রতিষ্ঠা কত সালে হয়েছে এবং অবস্থান কোথায়? তারপর বারি এর অধীনস্থ যে গবেষণা কেন্দ্রগুলো আছে এইগুলো একটু আমরা দেখে যাব। অন্যান্য প্রধান সংস্থা যেমন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বিরি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা কত সালে এবং কোথায় অবস্থিত? বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, এগুলো আমরা দেখে যাব। এবং কৃষি মন্ত্রণালয়ের যে নিয়ন্ত্রণাধীন দপ্তর ও সংস্থা সমূহ আছে এগুলো সম্পর্কে এক নজর করে দেখে যাব। ওকে, এরপর হচ্ছে মৎস্য প্রাণী সম্পদ খাত। তো এইখান থেকে আমরা মৎস্য উৎপাদন, মোট মৎস্য উৎপাদনের পরিমাণ এবং মিঠা পানিতে উৎপাদন এই বিষয়গুলো একটু দেখে যাব। মাছ উৎপাদন আন্তর্জাতিক অবস্থান অনুযায়ী এটা একটু দেখে যাব। জাতীয় মাছ ইলিশ সম্পর্কে যে আন্তর্জাতিক স্থান কতটুকু, অর্থনৈতিক অবদান, জাত উৎপাদন, অঞ্চল সংরক্ষণ ব্যবস্থা, এইগুলো দেখে যেতে হবে। মৎস্য সংক্রান্ত প্রধান যে সংস্থাগুলো আছে এই সংস্থাগুলো বিস্তারিত এখানে খুব সুন্দর করে বক্স করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে, আপনারা একটু দেখে যাবেন। ওকে, চিংড়ি, চিংড়ি চাষ, চিংড়ি হচ্ছে বাগদা চিংড়ি বাণিজ্যিকভাবে চাষ হয় কত সালে এবং প্রসিদ্ধ জেলা কোন কোন জেলা, এইগুলো আমরা একটু দেখে যাব। আধুনিক মৎস্য চাষ প্রযুক্তি র্যাশ, রেসিকালচারাল অ্যাকুয়াকালচার সিস্টেমস, এটা একটু খুব ভালো করে দেখে যেতে হবে। ওকে, এরপর হচ্ছে বায়োফ্লোক টেকনোলজি, যে মাছের বর্জ্য থেকে খাদ্য তৈরি করে পুকুরে 30 গুণ বেশি মাছ উৎপাদন করা যায়, এটা আমরা দেখে যাব। প্রাণী সম্পদ খাত, লাইভ স্টক সেক্টর, বাংলাদেশ প্রাণী সম্পদ যে গবেষণা ইনস্টিটিউট আছে সেটা কোথায় অবস্থিত? সাভার, ঢাকায়। প্রতিষ্ঠা 1984 সালে। প্রাণী সম্পদের উৎপাদন উন্নয়ন সংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনা করে, এটা দেখে যাব আমরা। ওকে, এই তো মোটামুটি এই জিনিসগুলো যদি আপনারা দেখেন এবং আমার এই পিডিএফ যেগুলো আছে এগুলো যদি একদম কন্ঠস্থ মুখস্থ করে ফেলেন, ইনশাল্লাহ এর মধ্য থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। কেউ যদি চান যে এর বাহিরে আপনারা কোনো কিছু করবেন না তো কোনো প্রয়োজন নাই, বাট এইখানে যত ইনফরমেশন আছে খুব সুন্দর করে বুঝে বুঝে আপনাদের মুখস্থ করে ফেলতে হবে। আর এর পাশাপাশি যদি আমরা করতে চাই, বিশেষ করে রেফারেন্স বই বেসিক ভিউ আপনাদের খুব সুন্দর করে দাগায় দেওয়া আছে, ওই দাগানো অংশগুলি জাস্ট বারবার পড়বেন এবং রিভিশন দিবেন ইনশাআল্লাহ, তাহলে এইখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবেন। ওকে, আমরা এবার একটু স্কিপ করি, সেটা হলো জনসংখ্যা। আচ্ছা, জনসংখ্যা থেকে আমাদের প্রথমে জনমিতিক যে লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এইটা থেকে প্রশ্ন আসছিল এর আগে। তো আমরা আচ্ছা একটু ওয়েট, তো আমরা যেটা করব সেটা হলো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে আসলে কি বোঝায়? মোট জনসংখ্যার 50% এর বেশি কর্মক্ষম জনগোষ্ঠী অর্থনীতিতে ভূমিকা রাখতে শুরু করে তখন তাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে। এই যে সংজ্ঞা বা ডেফিনিশন এটা আমরা একটু দেখব। কর্মক্ষম জনগোষ্ঠী এবং নির্ভরশীল জনগোষ্ঠী, তাদের বয়স সীমাটা কি এটা একটু দেখতে হবে। ওকে, এরপর হচ্ছে বাংলাদেশের অবস্থান, মোট কর্মক্ষম জনগোষ্ঠী এবং জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত? বিশ্বে হচ্ছে 8ম, জনসংখ্যার ঘনত্বে 6ষ্ঠ, এশিয়ায় হচ্ছে 5ম এবং মুসলিম বিশ্বে বাংলাদেশ কিন্তু 3য়, সার্কভুক্ত দেশে হচ্ছে বাংলাদেশ 3য়। তো বাংলাদেশের জনসংখ্যা বিভিন্ন উৎস অনুযায়ী যে আদমশুমারি হয়েছে 2022 সালে যে চূড়ান্ত আদমশুমারি, সেখানে হচ্ছে 16.98 কোটি এবং অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা 17.10 কোটি এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল 2024 অনুযায়ী 17.47 কোটি। ওকে, এরপর হচ্ছে আমাদের যেটা দেখতে হবে সেটা হলো তুলনামূলক পরিসংখ্যান বা ইকোনমিক সার্ভে 2024 বনাম সেন্সাস 2022। এখানে যেই বিষয়টা আমাদের দেখতে হবে মোট জনসংখ্যা, জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যার ঘনত্ব, পুরুষ মহিলা অনুপাত, শিশু মৃত্যুর হার, সাক্ষরতার হার, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন সাক্ষরতার হার 77.9%, পুরুষ মহিলা অনুপাত 96.3:100। এগুলো কিন্তু আমাদের হচ্ছে ভালো করে দেখতে হবে। জনসংখ্যা নীতি এবং ঐতিহাসিক তথ্যগুলো আমরা দেখে যাব। এরপর আদমশুমারির ইতিহাস, এই আদমশুমারির ইতিহাস থেকে কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন আসে, যেমন হচ্ছে সর্বশেষ আদমশুমারি কত সালে হয়েছিল এবং
স্বাধীনতা যুদ্ধের পরে কত সালে প্রথম মানে স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি কত সালে হয়? 1974 সালে। তারপর সর্বশেষ আদমশুমারি কত সালে হয়? সর্বশেষ আদমশুমারি হয় 2022 সালে, ষষ্ঠ আদমশুমারি। আচ্ছা, তো এইগুলো আমরা একটু দেখে যাব। বাংলাদেশের জনশুমারি ও গৃহ গণনা 2022 সাল অনুযায়ী যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো জাস্ট দেখে যাবেন। আচ্ছা, ভৌগোলিক ও প্রশাসনিক তথ্য, যেমন আয়তনে সবথেকে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ এবং আয়তনে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি। উপজেলার সংখ্যা হচ্ছে 495 টি। মোট থানা 105 টি, পৌরসভা 327 টি, ইউনিয়ন 4596 টি। একটি কথা বলি, আপনারা জানেন হয়তো বাংলাদেশ সরকার বাংলাদেশে কয়েকটা উপজেলার কয়েকটা থানা এবং ইউনিয়নের সংখ্যা নতুন করে ক্রিয়েট করছে। তো এইখানে কিন্তু একটু চেঞ্জ আসবে। আমরা লাস্ট যে আপডেট সেই আপডেটটা এখান থেকে দেখে যাব। ওকে, আচ্ছা, তো বিভাগ ভিত্তিক তথ্য এগুলো দেখে যেতে হবে। এগুলো আসলে বলে দেওয়ার কিছু নাই। এই পিডিএফ এ যা কিছু আছে মোটামুটি আপনাদের পড়তে হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয় বলি, যেমন বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন নিপোর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এইটা প্রতিষ্ঠা কত সালে এবং অবস্থান কোথায় এবং বিবরণ ও প্রধান কাজ কি? তারপর হচ্ছে বিএনএনসি, বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল, এনপিসি, ন্যাশনাল পপুলেশন কাউন্সিল, এই বিষয়গুলো আমাদের দেখে যেতে হবে। এরপর বাংলাদেশ উপজাতি, উপজাতি থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন এসে থাকে বিসিএস প্রিলিমিনারিতে। তো উপজাতি এই অংশটা আমাদের একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। সংবিধান ৩৯ এর কতে যে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী, সম্প্রদায়, সংস্কৃতি, এটা উল্লেখ আছে, এটা আমরা খুব ভালো করে দেখে যাব। এরপর বাংলাদেশের পরিগণিত ক্ষুদ্র নৃগোষ্ঠী যে মাইনরিটি এথনিক গ্রুপস আছে এটা সম্পর্কে জেনে যাব। আদিবাসী, এরপর বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী কারা? বাঙালি। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা? চাকমা। এই যে এখানে যে তথ্যগুলো আছে এগুলো আমাদের একটু দেখতে হবে। সর্বনিম্ন উপজাতি বসবাসকারী জেলা লালমনিরহাট, উপজাতিদের ভাষা 36টি। যেগুলো বোল্ড করে দেওয়া আছে এগুলো ইম্পর্টেন্ট তথ্য। আর উপজাতিদের যে জনসংখ্যা, এই যে জনসংখ্যা এটা আসলে মুখস্থ করার কোনো দরকার নাই বা মনে রাখার দরকার নাই। আপনারা জাস্ট সব থেকে বড় উপজাতি কোনটা এটা বোঝার জন্য এখানে জনসংখ্যা উল্লেখ করে দেওয়া আছে। যেমন সব থেকে বড় উপজাতির সংখ্যা হচ্ছে চাকমা, কারণ তাদের জনসংখ্যা কত? 4,83,299 জন। অন্যদিকে সবচেয়ে কম জনসংখ্যা হচ্ছে গারো, ৭৬,৮৪৬ জন এদের মধ্যে। ওকে, তাহলে উপজাতি সম্পর্কে আরেকটি যে জিনিস সব থেকে বেশি পরীক্ষায় আসে সেটা হলো উপজাতিদের বসবাস কোথায় এবং তাদের উল্লেখযোগ্য কোন কোন অঞ্চলে বসবাস করে। যেমন ওরাও উপজাতি, প্রধান জেলা নওগাঁ, রংপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কোচ, টাঙ্গাইল, গাজীপুর, শেরপুর, ঝিনাইদহ, তারপর কোল, সিরাজগঞ্জ, রাজশাহী, মৌলভীবাজার, চাঁপাইনবাবগঞ্জ। এই যে এইগুলো পুরোটা আমাদের হচ্ছে দেখতে হবে। ওকে, এবার আসা যাক হচ্ছে, আচ্ছা এটা পুরোটা দেখতে হবে। ওকে, এখানে একটি ইম্পর্টেন্ট তথ্য, যেমন অন্যান্য উপজাতি বিস্তারিত, যেমন পাঙ্গন হচ্ছে পাঙ্গন উপজাতিরা মৌলভীবাজার জেলায় বসবাস করে এবং এটি হচ্ছে একমাত্র মুসলিম উপজাতি। কেমন? ওকে, কোন জেলায় কতজন উপজাতির সংখ্যা আছে এটা আসলে সংখ্যা মেমোরাইজ করার কোনো প্রয়োজন নাই। কোন জেলায় কত সংখ্যক উপজাতির সংখ্যা আছে আমরা জাস্ট দেখবো। যেমন রাঙামাটি জেলায় যে উপজাতি আছে, এই সব থেকে বেশি উপজাতি কোথায় বসবাস করে এটা মনে রাখার জন্য এখানে জাস্ট নাম্বারিং করে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, আহ এই যে 11 নাম্বার পোর্শনে যেটি উল্লেখ আছে উপজাতি ভিত্তিক বিস্তারিত বিবরণ, এইটা আমরা হচ্ছে সব থেকে গুরুত্ব দিয়ে পড়বো। এটা 3 স্টার দিয়ে দিলাম। এইখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আছে। উপজাতিদের কোন উপজাতি পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক, এখান থেকে প্রশ্ন আছে। উপজাতিদের ধর্ম নিয়ে প্রশ্ন আছে, উৎসব নিয়ে প্রশ্ন আছে। যেমন চাকমা উপজাতি এরা মাতৃতান্ত্রিক না পিতৃতান্ত্রিক? পিতৃতান্ত্রিক। ধর্ম কি? বৌদ্ধ। উৎসব কি? বিজু। এবং বসবাস করে কোথায়? বসবাস করে হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। এই তথ্যগুলো প্রত্যেকটা উপজাতিগুলো সম্পর্কে, বিশেষ করে উপজাতিদের ভাষা, ধর্ম এবং হচ্ছে উৎসব এবং পরিবারতান্ত্রিক না মাতৃতান্ত্রিক, এই 4টা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর প্রশ্ন আছে। সো আমি মোটামুটি
এখানে আমরা ত্রিপুরা, ওরাও, খাসিয়া, মণিপুরী, মুন্ডা, সাঁওতাল, রাখাইন সব উপজাতি সম্পর্কে মোটামুটি মেজর যে উপজাতি বা ট্রাইবস গুলো আছে তাদের সম্পর্কে ডিটেইল ইনফরমেশন দেওয়া আছে, আমরা এগুলো খুব সুন্দর করে জেনে নিব। আচ্ছা, এরপর আসা যাক যে উপজাতি বিষয়ক যে প্রতিষ্ঠান ও ঐতিহাসিক আন্দোলন, এই উপজাতিদের মধ্য থেকে নানা ধরনের আন্দোলন বের হয়েছে, সেগুলো আমাদের জানতে হবে। যেমন উপজাতিদের উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি, বিরিশিরি নেত্রকোনা প্রতিষ্ঠা সাল, তথ্য, দেশের প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র, এইগুলো আমাদের একটু দেখতে হবে। ওকে, এরপর আমরা যদি দেখি এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতিদের ঐতিহাসিক আন্দোলন ও নানা ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের একটু দেখে যেতে হবে। যেমন সাঁওতালদের প্রথম সাঁওতাল বিদ্রোহ ঘটে এবং সময় হলো 1855 থেকে 56 সাল, এবং সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা বা ব্যক্তিত্ব হলো কে? কানু মুর্মু, মুর্মু, সিধু মাঝি। এবং এর ফলে কি হয়? এর অবদান কি? খাজনা আদায়ের বিরুদ্ধে বিদ্রোহ, 30 জুন 1885 সাঁওতাল বিদ্রোহ দিবস। তো এরকম করে যে আমাদের দেশে যে উপজাতিরা আছে তাদের যে বিভিন্ন আন্দোলন এবং যে নানা সংগ্রাম, সে ব্যাপারগুলো উম হচ্ছে আমাদের জানতে হবে। ওকে, এরপর পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা সমূহ দেখতে হবে। প্রাথমিক শিক্ষা ও জাতীয় শিক্ষা সংশ্লিষ্ট তথ্য, এটা আমাদের দেখে যেতে হবে। জাতীয় শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান যেমন ন্যাম, ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট, এনসিটিবি, ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সটবুক বোর্ড, তারপর ব্যানবিজ, বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন স্ট্যাটিস্টিক্স, এনটিআরসি, নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন এন্ড সার্টিফিকেশন অথরিটি, ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, এই তথ্যগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। ওকে, এবার আসা যাক হচ্ছে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো নিয়ে আমরা হচ্ছে একটু জেনে নিতে হবে। আহ আহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান সমূহের নাম, এগুলো আমরা একটু দেখবো। যেমন আইইডিসিআর, ইনস্টিটিউট অফ ইপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ, বারডেম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর ডায়াবেটিস, এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডারস, এই তথ্যগুলো আমাদের খুব ভালোভাবে পড়ে যেতে হবে। সো এই পিডিএফ এ যে তথ্য বা ইনফরমেশন গুলো আছে, অর্থাৎ জনসংখ্যা রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে, আমরা যদি এগুলো খুব বুঝে বুঝে একটু মুখস্থ করে একটু মনে রাখতে পারি, তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আছে আশা করি সব প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবো। ওকে, এবার আসা যাক আমাদের নেক্সট। আচ্ছা, ওকে, এরপর হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। অর্থনীতিটা একটু বের করি। ওকে, বাংলাদেশের অর্থনীতি, এই পিডিএফ থেকে আমরা যেই এই টপিক থেকে আমরা যেই বিষয়গুলো হচ্ছে খুব ভালো করে দেখবো, সেটা হচ্ছে জিডিপি এবং জিএনপি। এগুলোর হচ্ছে পার্থক্য, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন, এবং এটা সংজ্ঞা কি? কোন একটি দেশের ভৌগোলিক সীমানার ভেতরে দেশীয় বিদেশি দ্বারা উৎপাদিত মোট পণ্য এবং সেবার মূল্য। মূল পার্থক্য, ভৌগোলিক সীমানা গুরুত্বপূর্ণ। উদাহরণ, বাংলাদেশে কোনো জাপানি কোম্পানি কারখানা স্থাপন করে যা উৎপাদন করছে, এটি বাংলাদেশের জিডিপি তে যোগ হবে। আবার জিএনপি কি? গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, দেশের নাগরিকরা যে মোট পণ্য সেবা উৎপাদন করে তার মূল্য। নাগরিকত্ব গুরুত্বপূর্ণ, কাজে জিডিপি এবং জিএনপি এগুলোর পার্থক্য দেখে যেতে হবে। এরপর হচ্ছে সহজে মনে রাখার কৌশল, জিডিপি দেশের ভেতরে যা উৎপাদন হচ্ছে, জিএনপি দেশের নাগরিকরা যেখানে রকম যে উৎপাদন করছে, এইটা। এরপর জিডিপি এর খাত ভিত্তিক উপখাত সংখ্যা, যেমন কৃষিতে কয়টি উপখাত আছে, শিল্পে কয়টি আছে, সেবাতে কয়টি আছে, এগুলো দেখে যেতে হবে। অর্থনৈতিক যে মৌলিক পরিভাষা আছে, যেমন এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট,
পার ক্যাপিটা ইনকাম, গ্রোথ রেট, ডিভ্যালুয়েশন, ইনফ্লেশন, ডিফ্লেশন, মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন। এই যে আমরা অর্থনীতি রিলেটেড যে কোনো কিছু জানতে বা পড়তে গেলে আমরা একটা ওয়ার্ডের সাথে পরিচিত হই, মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি ব্যাপারটা কি? এই জিনিসগুলো এনএনপি, মুদ্রাস্ফীতি, এই সবগুলোর ব্যাখ্যা সুন্দর করে এই পিডিএফ এ দেওয়া আছে। আমরা হচ্ছে দেখে নিব। সো মুদ্রাস্ফীতি সম্পর্কে যেমন এখানে লেখা আছে, দ্রব্য সরবরাহ কম কিন্তু অর্থ সরবরাহ বেশি। অর্থাৎ আমাদের ধরেন আপনি একটা প্রোডাক্ট, মানে আপনি উৎপাদন করতেছেন হচ্ছে 10টা আম, কিন্তু আপনার কাছে 100টা আমের টাকা আছে। মানে আপনার কাছে উৎপাদিত পণ্যের থেকে আপনার দেশের অর্থনীতিতে টাকার পরিমাণ বেশি, তখন এটাকে বলা হয় মূল্যস্ফীতি। এবং মূল্যস্ফীতি ঘটলে কি হয়, আপনার কাছে যেহেতু বেশি টাকা আছে, সো ওই আম যেটা হচ্ছে ছিল ধরেন 5 টাকা করে, সেইটা মুদ্রাস্ফীতি হলে বেড়ে যাবে হচ্ছে 100 টাকা করে। বিষয়টা হচ্ছে এমন। তাহলে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি হলে দাম বেড়ে যায়, এবং এতে করে সমস্যা কি হয় দেখেন, সমস্যা যেটা হয় সীমিত আয়ের মানুষ যারা, তারা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওকে, এরপর জিএসপি, এরপর স্ট্যাগফ্লেশন, এইসব সম্পর্কে বিস্তারিত তথ্য আছে, আমরা এগুলো দেখে নিব। এরপর জিএসপি, জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স, এইটা কি, এটা আমাদের হচ্ছে দেখতে হবে। এরপর অর্থ মন্ত্রণালয় এবং অধীনস্থ যে বিভাগগুলো আছে এগুলো দেখে যাব। অর্থ বিভাগের অধীনস্থ দপ্তর সংস্থা যেমন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ বা আইসিপি কি, এই যে এই যে সংস্থাগুলো যে পূর্ণাঙ্গ নাম বা এগুলো আমাদের হচ্ছে দেখে যেতে হয়, অনেক সময় পরীক্ষায় এগুলো আসতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে বাজেট সম্পর্কিত যে তথ্য, যেমন আমাদের সংবিধানে বাজেটের উল্লেখ আছে কত অনুচ্ছেদে? অনুচ্ছেদ 87 বার্ষিক আর্থিক বিবরণী, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এবং অনুচ্ছেদ 60 এ বাজেট শব্দের উল্লেখ পাওয়া যায়। শব্দের উৎপত্তি ফরাসি শব্দটি বাজেট, যার অর্থ ব্যাগ বা থলি। আচ্ছা, উপমহাদেশের প্রথম বাজেট ঘোষক হচ্ছে লর্ড ক্যানিং 1861 সালে ইংরেজদের সময়। আচ্ছা, আর বাংলাদেশের প্রথম বাজেট উপস্থাপক হচ্ছে তাজউদ্দিন আহমেদ, 3বার, প্রথম 30 জুন 1972 সালে বাজেট উত্থাপন করেন। ওকে, এরপর হচ্ছে রাষ্ট্রপতি হিসেবে বাজেট উপস্থাপনকারী জিয়াউর রহমান, এবং সবচেয়ে বেশি বাজেট পেশ করেছেন এম এফ সাইফুর রহমান ও আবুল মাল আব্দুল মুহিত, 12 বার। সাধারণ বাজেট পেশের দিন জুন মাসের প্রথম বৃহস্পতিবার। অর্থাৎ আমাদের যে বাজেট পেশ করা হয় এটা হচ্ছে প্রতি বছর জুন মাসের যে প্রথম বৃহস্পতিবার, সেদিন সংসদে বাজেট উপস্থাপন করেন হচ্ছে অর্থমন্ত্রী। আচ্ছা, বাজেটের ধরন 3 ধরনের হয়, যেমন রাজস্ব বাজেট, রেভিনিউ বাজেট, আরেকটা হচ্ছে উন্নয়ন বাজেট, ডেভেলপমেন্ট বাজেট, আরেকটা হচ্ছে সম্পূরক বাজেট বা সাপ্লিমেন্টারি বাজেট। আচ্ছা, আমাদের যে জাতীয় বাজেট 2025-26 সালে, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল অর্থ বিভাগ, এটা হচ্ছে বাজেট ঘোষণা হয় 2025 সালে। এই যে এই ইনফরমেশন, এইটা কিন্তু আর চলবে না। কারণ হচ্ছে আমাদের 2026 সালের জুন মাসে নতুন করে বাজেট ঘোষণা হয়েছে। সো আমাদের এই বাজেট সম্পর্কে আর না জানলেও চলবে, এটা ক্রস। আমরা যে নতুন বাজেট, অর্থাৎ 2026-27 অর্থ বছরের যে বাজেট, এই বাজেট সম্পর্কে আমরা জানবো, এবং এই বাজেট সম্পর্কে ডিটেইল তথ্য আমি পরবর্তীতে পিডিএফ এ দিয়ে দিব, ইনশাআল্লাহ আপনারা দেখে নেবেন, তাহলেই হবে। ওকে, তো একটি কথা বলি তো, ওই এই বাজেটে যেমন 25-26 অর্থ বছরের যে বাজেটে যে মোট জিডিপি কত, জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, জনপ্রশাসন, শিক্ষা, প্রযুক্তি, এই সমস্ত সূচক বা খাতগুলো কিন্তু আমাদের ওই এই বছর যে নতুন বাজেট ঘোষিত হয়েছে, অর্থাৎ 2026-27 অর্থ বছরের বাজেট, এইখান থেকেও সেম জিনিসগুলো দেখতে হবে। আচ্ছা, ওকে, এরপর হচ্ছে কর সম্পর্কে আমাদের বেশ কিছু ইনফরমেশন জানতে হবে, যেমন প্রত্যক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্স, এরপর হচ্ছে পরোক্ষ কর বা ইনডিরেক্ট ট্যাক্স, এই বিষয়গুলো জানতে হবে। এরপর সামাজিক নিরাপত্তা বেষ্টনী বা মাসিক ভাতা কর্মসূচি, এগুলো জানতে হবে। এরপর বাজেট ঘাটতি পূরণের উৎস, হ্যাঁ, অভ্যন্তরীণ উৎস, বহিস্থ উৎস, এইগুলো আমাদের একটু জানতে হবে। তারপর আয়কর বা ইনকাম ট্যাক্স ও মূল্য সংযোজন কর, আয়কর বা মূল্য সংযোজন কর, এগুলো কি, এগুলো আমাদের জেনে যেতে হবে। আয়কর, ইনকাম ট্যাক্স, আয়কর রিটার্ন, করদাতা যাবতীয় উৎস আয় ও প্রদেয় করের বিবরণী। তারপর হচ্ছে টিন বিন ট্যাক্স রিবিট বা ট্যাক্স হলিডে, ই পেমেন্ট,
এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। ওকে, এরপর হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট, যেটা সংজ্ঞা কি? উৎপাদন ও বন্টনের প্রতিটি ধাপে সংযোজিত মূল্যের উপর কর। আইন পাস দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ভ্যাট হার বাংলাদেশ। ভ্যাটের স্তর ৪টি, ৫%, ৭.৫%, ১০%, ১৫%, ভাস ভ্যালু অ্যাডেড সার্ভিস। এইগুলো কিন্তু আমাদের দেখতে হবে। ওকে, এরপর কর, রাজস্ব, শুল্ক, অর্থনৈতিক সমীক্ষা ২০২৫। এখানে সব ইনফরমেশন গুলো খুব সুন্দর মতো দেওয়া আছে, আমরা জাস্ট একটু দেখে নিব। আর অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ এর যে জিডিপি প্রবৃদ্ধি ও অবদান, যেমন কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত, শিল্প কত, সেবায় কত, এইগুলো একটু দেখে যেতে হবে। এই যে ৩.৯৭%, ১.৭৯%, ৪.৩৪%। একটা কথা বলি, আসলে এই পিডিএফ গুলোতে আসলে দেখে দেওয়ার মতো বা বুঝে দেওয়ার মতো আসলে কিছু নাই। পড়লেই মোটামুটি আপনারা সব অলমোস্ট বুঝতে পারবেন। বাট এরপরও আমি দেখা দিচ্ছি, এটা একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে আমাদের যে ওই যে কি বলে ওইটাকে, বেসিক ভিউ। বেসিক ভিউ থেকে কিন্তু কি কি পড়তে হবে না হবে ওইখানেও সবকিছু খুব সুন্দর মতো দাগায় দেওয়া আছে। তো সেই অনুযায়ী আপনারা প্রিপারেশন নেবেন ইনশাআল্লাহ। ওকে, এরপর হচ্ছে মাথাপিছু আয় ও জিডিপি। তারপর হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। আহ এইটা অতটা ইম্পর্টেন্ট না, বাট এরপরও আপনারা একটু জাস্ট এক নজর মানে কি বলবো, চোখের দেখা দেখে যাবেন। হ্যাঁ, ওকে। নীতি হার, এটাও ইম্পর্টেন্ট না, জাস্ট চোখের দেখা এক নজর দেখে যাবেন। ওকে, এরপর উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশ। এখানে হচ্ছে পটভূমি, জাতীয় মাথাপিছু আয়, মানব সম্পদ উন্নয়ন সুযোগ, অর্থনৈতিক ভঙ্গুরতা, এগুলো দেখে যেতে হবে। ওকে, এগুলো আমরা দেখব। এরপর হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও জাতীয় পরিষদ, যেমন পরিকল্পনা কমিশন, বাংলাদেশ প্ল্যানিং কমিশন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বার্ডস, বিটস, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, এগুলো দেখব। এরপর ন্যাপড, ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট, ন্যাপড। এরপর বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এগুলো কিন্তু হচ্ছে আমাদের দেখে যাইতে অনেক সময় বিসিএস ভাইভাতে, আপনারা যখন ভাইভাতে যান তখন কিন্তু আপনাকে আস্ক করতে পারে যে আচ্ছা আপনি যে এখানে আসলেন কি কি দেখে আসলেন। সো এই যে এই জিনিসগুলো, বাংলাদেশ ব্যুরো অফ, এটা কোথায়? এটা হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়, এটা হচ্ছে শেরে বাংলা নগর, ঢাকা। এই যে এইগুলোর পজিশন এবং কোথায় এগুলো অবস্থান করে, এগুলো জাস্ট হচ্ছে আপনাদের দেখতে হবে। ওকে, এরপর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, জাতীয় অর্থনৈতিক পরিষদ নেক, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিয়োজিত সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ। এটা একটু দেখে যাবেন। নির্বাহী কমিটি একনেক, একনেক খুব ইম্পর্টেন্ট, এক্সিকিউটিভ কমিটি অফ নেক, অর্থাৎ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটি। এইখানে আমরা যে সরকারি প্রকল্পগুলো হয়, এই প্রকল্পগুলোর কিন্তু অনুমোদন হয়। হ্যাঁ, এটা চেয়ারম্যান কে? এটা চেয়ারম্যান হচ্ছে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলতে এখন তো প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা নেই। বিকল্প চেয়ারম্যান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের ১৩ জন সদস্য। আচ্ছা, ওকে। এরপর উন্নয়ন পরিকল্পনা, এই যে উন্নয়ন পরিকল্পনাগুলো একটু দেখে যেতে হবে। পঞ্চম, অষ্টম ও প্রেক্ষিত পরিকল্পনা। এরপর হচ্ছে অর্থনৈতিক সংক্রান্ত বিভিন্ন শব্দ সংক্ষেপ, যেমন হচ্ছে জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশীয় উৎপাদন, এনএনপি কি, এনএনএ কি, এফডিআই কি, টিম কি, ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটা ইম্পর্টেন্ট। জিএনপি, জিডিপি, এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এখানে আসলে যতগুলো, এই যে এলজি, লেটার অফ গ্যারান্টি, লেটার অফ ক্রেডিট, এলসি, ঋণপত্র, অর্থাৎ আপনি যে বিজনেস করবেন, এই বিজনেস করতে গেলে আপনার কিন্তু এনসি লাগে। তারপর এসডিআর, স্পেশাল ড্রয়িং রাইটস। তো এইগুলো, এই যে বিভিন্ন এইগুলো, তারপর ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তারপর হচ্ছে এফজিডি, ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট। এই পূর্ণরূপ গুলো থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন এসে থাকে। আমরা পূর্ণরূপ এবং বাংলা অর্থ ব্যাখ্যা সহ খুব সুন্দর করে দেওয়া আছে পিডিএফ এ, আমরা এগুলো একটু দেখে নেব। সো আজকের ক্লাস এ পর্যন্তই। আমি আবারও বলি যে আজকে বেসিক্যালি আমরা বাংলাদেশের কৃষি সম্পদ, বাংলাদেশের জনসংখ্যা এবং বাংলাদেশের অর্থনীতি, তিনটা গুরুত্বপূর্ণ টপিক, প্রিলিমিনারি টপিক নিয়ে আলোচনা করলাম। এই পিডিএফ এ যা কিছু আছে আপনারা যদি এগুলো পড়তে পারেন খুব গুরুত্ব দিয়ে, আশা করা যায় এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এরপরও যারা একটু সন্দিহান, আমি তো আগেই বলছি যে আমাদের ওই যে বেসিক ভিউ, বেসিক ভিউতে কিন্তু খুব সুন্দর করে আমি আপনাদের দাগায় দিছি। এইগুলো জাস্ট চেক আউট, একটু রিড আউট করবেন, একটু বুঝে বুঝে পড়বেন, মুখস্থ করবেন। আশা করা যায় এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। ওকে, আজকের ক্লাস মোটামুটি এ পর্যন্তই।
আ আচ্ছা আমি একটু প্রশ্ন নিতে চাই। যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আ একটু প্রশ্ন নিতে চাই। ভাইয়া কোনো প্রশ্ন নেই। আ আচ্ছা প্রশ্ন নেই। ওকে। প্রশ্ন না থাকলে আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।